নয়াদিল্লি থেকে ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়কে দেওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক্সক্লুসিভ ও বিস্ফোরক সাক্ষাৎকারের তৃতীয় পর্ব নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। ডক্টর ইউনূসের পর তারেক রহমানের বর্তমান বিএনপি সরকারের আমলে বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়ার যে চক্রান্ত, জামাতকে প্রশ্রয়, মাজার ও সংখ্যালঘুদের উপর বর্বরচিত হামলা, তারেকের সাথে দিল্লির নতুন ইনিংসের কেন দীর্ঘস্থায়ী হবে না তা নিয়ে একটি রাজনৈতিক আলোচনা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব এবং বিস্ফোরক এই কথাগুলো শেখ হাসিনা বলেছেন। ভারতের অন্যতম খ্যাতনামা এবং প্রভাবশালী গণমাধ্যম এই সময়কে একটি দীর্ঘ, খোলামেলা এবং এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন ছেড়ে আসা, ইস্তফা না দেওয়া, নেপথ্যের কারণ থেকে শুরু করে বর্তমান তারেক সরকারের ব্যর্থতার মূল্যায়ন, সব বিষয়ে তিনি হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। আজ আমরা কথা বলবো এই সাক্ষাৎকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অংশ তৃতীয় পর্ব নিয়ে, যেখানে শেখ হাসিনা সরাসরি আঙ্গুল তুলে দেখিয়েছেন কিভাবে প্রথমে ডক্টর বাটপার ইউনূস এবং পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ক্ষমতায় আসা বর্তমান তারেক রহমানের বিএনপি সরকার এই স্বাধীন বাংলাদেশকে আবার সেই পুরনো, অন্ধ এবং পেছনের দিকে হাঁটা পাকিস্তানি ভাবধারার ছায়ার নিচে ফিরিয়ে নিয়ে যাওয়া এক ভয়ঙ্কর ও বিপজ্জনক খেলায় মেতে উঠেছে। দর্শক, ভাবুন একবার যে পাকিস্তান 1971 সালে দেশের 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, আজ সেই পাকিস্তানি শক্তিকে সামরিক, প্রশাসনিক এবং শিক্ষা ব্যবস্থায় পুনর্বাসিত করা হচ্ছে। আর একে গালভরা নাম দেওয়া হচ্ছে নতুন কূটনীতি বা ভারসাম্যের কূটনীতি। আজকের এই ভিডিওতে আমরা শেখ হাসিনার দেওয়া প্রতিটি অকাঠ্য যুক্তি, ঐতিহাসিক সত্যের রেফারেন্স এবং বর্তমান তারেক সরকারের ভণ্ডামির মুখোশ টেনে ছেড়ে ফেলব। কেন ভারতের সাথে বিএনপির এই তথাকথিত নতুন ইনিংস কোনোদিন দীর্ঘস্থায়ী হবে না, কেন মাজার আর সংখ্যালঘুর উপর হামলা বন্ধ হচ্ছে না, আজ তার 1 ইঞ্চি ইঞ্চি পোস্টমর্টম করব। শেষ পর্যন্ত দেখুন। আজ মাঠের আসল সত্যের বিস্ফোরক রাজনৈতিক যে বিশ্লেষণ, সেটা আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, আসুন আমরা এই সময় পত্রিকায় প্রকাশিত শেখ হাসিনার সেই দীর্ঘ সাক্ষাৎকারের মূল টেক্সট এবং তার পিছনে ভূ রাজনীতির সত্যটা একটু গভীরভাবে খতিয়ে দেখি। বাটপার ইউনূসের অন্তর্বর্তী সরকারের জামানতেই নয়াদিল্লির সঙ্গে দূরত্ব বাড়িয়ে ঢাকা যে ইসলামাবাদের সাথে বা ইসলামাবাদের চরম কাছাকাছি এসেছিল, অভিযোগ কিন্তু আন্তর্জাতিক মহলে অনেক আগে থেকেই উঠেছিল। আর গত ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচনের পরও পাকিস্তানের সঙ্গে সেই সখ্যতা মাখামাখি আরো কয়েক গুণ বাড়িয়ে চলছে বর্তমান বিএনপি ও তারেক রহমান ওরফে কার্ড বিক্রি করা ভাইয়া সরকার। এই বিষয়ে মুজিব কন্যা শেখ হাসিনা যে পর্যবেক্ষণ দিয়েছেন তা এদেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের মনের কথা। তিনি স্পষ্ট করে বলেছেন, রাষ্ট্র হিসাবে পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক থাকতেই পারে। হ্যাঁ দর্শক, রাষ্ট্র হিসাবে সম্পর্ক থাকতে পারে, লেনদেন থাকতে পারে, সেটা একটা আলাদা বিষয়। উনি যথার্থই বলেছেন বলে আমরা বিশ্বাস করি। কিন্তু স্বাভাবিক সম্পর্ক রাখা আর পাকিস্তানের ভাবধারায় রাষ্ট্রকে ফিরিয়ে নেওয়া, এ দুটো বিষয় কিন্তু এক নয়, সে কথাটাই তিনি তুলেছেন। শেখ হাসিনা প্রশ্ন তুলেছেন, পাকিস্তানের সঙ্গে যে কোনো সম্পর্ক হতে ইতিহাসের সত্যকে স্বীকার করে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষা করে বাংলাদেশের নিরাপত্তা ও আত্মসমর্পণ অক্ষুণ্ণ রেখেই হতে পারে। কিন্তু আজ বর্তমান শাসনে কি হচ্ছে? আজ মুক্তিযুদ্ধ চেতনাকে পরিকল্পিতভাবে দুর্বল করা হচ্ছে, পাকিস্তানপন্থী চরমপন্থী শক্তিকে পুনর্বাসিত করা হচ্ছে, সামরিক এবং প্রশাসনিক ক্ষেত্রে পাকিস্তানের গোয়েন্দা এবং রাজনৈতিক প্রভাব বাড়ানো হচ্ছে এবং আমাদের তরুণ প্রজন্মকে পাকিস্তানের ভাবধারার প্রতিষ্ঠানের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এর মধ্যে একটি গভীর ও সুদূর প্রসারী রাজনৈতিক এজেন্ডা এবং বার্তা রয়েছে। সাবেক প্রধানমন্ত্রীকে যখন প্রশ্ন করা হয়েছিল, ইউনূস ও তারেক রহমান আমলের এই অতি ঘনিষ্ঠতাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, আওয়ামী লীগ সুপ্রিমোর সেই জাজাল্যমান যে বক্তব্য বা জবাব তিনি দিয়েছেন, আজ ঢাকার শাসকদের মুখে সেটা একটা চপেটাঘাত হিসেবে পড়েছে। তিনি পাল্টা প্রশ্ন করেছেন, যারা আজ পাকিস্তানের সঙ্গে এই অতি ঘনিষ্ঠতাকে নতুন কূটনীতি বলে প্রচার করছেন, তাদের কাছে আমার প্রশ্ন, পাকিস্তান কি 1971 সালের গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে? তারা কি যুদ্ধাপরাধের দায় স্বীকার করেছে? তারা কি বাংলাদেশের মানুষের ক্ষতকে সম্মান দিয়েছে? যদি না করে থাকে, তাহলে এত তাড়াহুড়া করে সামরিক ও কৌশলগত ঘনিষ্ঠতা কেন? হ্যাঁ ভাই দর্শক, আপনারা ঠিকই শুনছেন, এটাই হলো আসল প্রশ্ন। এই অতিরিক্ত ঘনিষ্ঠতা শুধু কূটনীতিক বিষয় নয়, এটি বাংলাদেশের আত্মপরিচয়ের উপর চরম আঘাত। শেখ হাসিনা পরিষ্কার সতর্ক করে দিয়েছেন, যারা 1971-কে ভুলে যান তারা বাংলাদেশকে বোঝেন না। আর যারা আজ বাংলাদেশকে পাকিস্তানের ছায়ায় ফেরাতে চান, তারা মূলত বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে
অত্যন্ত বিপজ্জনক এবং আত্মঘাতী খেলা খেলছেন। বন্ধুরা, ইন্টারভিউয়ের দ্বিতীয় অংশে উঠেছে এদেশের তথাকথিত লিবারেল ও ভোটারদের এক চরম ভণ্ডামির কথা। গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে পরে বহু মানুষ সুশীল সেজে প্রকাশ্যে প্রচার করছেন যে তারা নাকি পাকিস্তানপন্থী মৌলবাদী শক্তি জামাতকে ঠেকাতে বাধ্য হয়ে বিএনপিকে ভোট দিয়েছেন। এই সময়ে যখন শেখ হাসিনাকে প্রশ্ন করলো তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার কি জামাত বিরোধী সেই রায়ের ন্যূনতম মর্যাদা দিতে পেরেছে, তখন শেখ হাসিনা যে উত্তর দিয়েছেন তা এদেশের বোকা ভোটারদের চোখ পুরোপুরি খুলে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি বলছেন, যারা ভেবেছিলেন বিএনপি ক্ষমতা এলে জামাতের চেয়ে অপেক্ষাকৃত ভালো হবে, তারা আসলে ইতিহাস ভুলে গিয়েছেন। বিএনপি জামাত একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। ইতিহাস সাক্ষী, খোদ বিএনপির হাত ধরে বাংলাদেশের রাজনীতিতে যুদ্ধাপরাধীদের দল জামাত ইসলামীর প্রথম পুনর্বাসন হয়েছিল। জামাত ইসলামী দীর্ঘদিনের বিশ্বস্ত জোটসঙ্গী। এরা মুখে ভিন্ন নীতি বা আদর্শের কথা বললেও ভিতরে ভিতরে এরা উভয়ই এই একই মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক চেতনার অংশীদার। এদের আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। হাসিনা বর্তমান সরকারের দিকে তীব্র প্রতিক্রিয়া দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যদি মানুষ জামাতকে ঠেকাতে বিএনপিকে ভোট দিয়ে থাকে তাহলে বিএনপি কেন ক্ষমতায় এসে মৌলবাদী শক্তিকে এমন নগ্নভাবে প্রশ্রয় দিচ্ছে? কেন আজ স্বাধীন বাংলাদেশে অলিদের মাজার এবং সুফিদের দরগা নিরাপদ নয়? কেন প্রতিনিয়ত দরগাগুলো হামলা ও ভাঙচুর চালানো হচ্ছে? কেন আজ দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া এবং আদিবাসী কোন সংখ্যালঘু সমাজে নিরাপদ বোধ করছেন না? কেন আজ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তারা? শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে পাঠ্যপুস্তকের সাংস্কৃতিক, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিটি জায়গায় আজ অসাম্প্রদায়িক চেতনার উপর বর্বরচিত আঘাত আসছে। এই প্রশ্নের উত্তর কি তারেক রহমান দিতে পারবেন? পারবেন না, কারণ উগ্রপন্থীদের কাঁধে চড়েই তারা ক্ষমতার সিংহাসনে বসেছেন। বন্ধুরা, এবার আসি ইন্টারভিউয়ের সবচেয়ে সংবেদনশীল এবং ভূ রাজনৈতিক অংশে। ভারতের মোদী সরকার যখন তারেক সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন ইনিংস শুরু করেছে, তখন এই সময় শেখ হাসিনাকে একটি অত্যন্ত সোজা এবং কঠিন প্রশ্ন করেছিল, এর ফলে কি আপনার অবস্থান দুর্বল হচ্ছে? আর দ্বিপাক্ষিক সম্পর্কের স্বার্থে ভারত যদি আপনাকে বিচারের জন্য ঢাকায় এই সরকারের কাছে ফেরত পাঠাতে চায়, তবে আপনার পদক্ষেপ কি হবে? মুজিব কন্যার এই প্রশ্নের জবাবে যে আত্মবিশ্বাস ও রাজকীয় তেজ ছিল তা দেখার মতো। তিনি অত্যন্ত পরিপক্ক কূটনীতিকদের মতো বলেছেন, একটি সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত তাদের কূটনীতিক কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় থাকুক তাদের সঙ্গে ভারতের যোগাযোগ বা সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। শেখ হাসিনা বুক ফুলিয়ে বলেছেন, এর সাথে আমার অবস্থান দুর্বল হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান অন্য কোনো বিদেশি রাষ্ট্র কিংবা বাইরের সরকারের সমর্থনের উপর নির্ভরশীল নয়। আমার অবস্থান নির্ভর করে সম্পূর্ণ বাংলাদেশের মানুষের ভালোবাসার উপরে। দর্শক, এটা কি বলে রাজনৈতিক নেতা? এই রাজনৈতিক নেতার এই যে বক্তব্য, যে দেশের মানুষের প্রতি যে চরম আত্মবিশ্বাস এবং তা সেটাই যে তার মূল শক্তি, সেটাই কিন্তু এখানে তুলে ধরেছেন। ভারত বা পাকিস্তান বা অন্য কোনো দেশ তার প্রভু নয়, সেটা কিন্তু উনি স্পষ্ট করেছেন। তবে তিনি কঠিন সময়ে পাশে থাকার জন্য ভারতের জনগণ এবং সরকারকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মনে করিয়ে দিয়েছেন, সরকার থাকতে তিনি ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করেছিলেন সম্পূর্ণ বাংলাদেশের জনগণের স্বার্থে, কিন্তু নিজ দেশের সার্বভৌমত্ব নিয়ে তিনি কখনো কোনো রাষ্ট্রের কাছে বিসর্জন দেননি বা নত হননি। তারেক রহমান সরকারের ভারতের সাথে সুসম্পর্ক স্থাপনের এই প্রয়াস বা নাটক কোনোদিনই ফলপ্রসূ হবে না বা দীর্ঘস্থায়ী হবে না বলে স্পষ্ট জানিয়েছেন শেখ হাসিনা। তিনি এর পিছনে মূল কারণটি ব্যাখ্যা করে বলেছেন, দুদেশের টেকসই ও দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রকৃত ভিত্তি হলো বাংলাদেশে একটি সত্যিকারের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালুকরণ, যা এই মুহূর্তে সম্পূর্ণভাবে বাংলাদেশে অনুপস্থিত বলে মনে করে। দেখেন, এই কথাটা যে শেখ হাসিনা বলেছে সেটার কিন্তু একদম সত্যতা জিনিসটা, যে বাংলাদেশে যদি আপনার গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় মুক্তিযুদ্ধের পক্ষের চেতনা অক্ষুণ্ণ না থাকে, এবং সংখ্যালঘুদের আরো একটা কথা বলেছেন যে সংখ্যালঘুদের নিরাপত্তা যদি নিশ্চিত করা না হয় তাহলে আসলে ভারতের সাথে সম্পর্কটা ওইভাবে উন্নয়ন হবে না, বরং তারেক রহমানের যে সম্পর্ক উন্নয়নের যে প্রক্রিয়াটা চলছে সেটা আসলে বেশি দিন সাস্টেইনেবল হবে না। যারা এই মৌলিক বিষয়গুলো নিশ্চিত করতে প্রতিদিন ব্যর্থ হচ্ছে, যারা প্রতিদিন নিজেদের হীন রাজনৈতিক উদ্দেশ্য এবং ভোট ব্যাংকের স্বার্থে ভারত বিরোধী চরম অপপ্রচারকে পর্দার আড়াল থেকে প্রশ্রয় দিচ্ছেন, এবং অতীতে যাদের ট্র্যাক রেকর্ড ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তাকে থ্রেট বা হুমকির মুখে ঠেলে দেওয়ার, তাদের সাথে ভারতের কোনো নতুন ইনিংস বা তাসের ঘর কোনোদিনই দীর্ঘস্থায়ী হওয়ার কথা নয়। ভারত খুব ভালো করেই জানে কারা তাদের আসল বন্ধু আর কারা সুযোগ সন্ধানী তাবেদার।
নয়াদিল্লি থেকে শেখ হাসিনার এই দীর্ঘ সাক্ষাৎকার আজ বাংলাদেশের বর্তমান শাসকদের আসল দেউলিয়াত্ব এবং পাকিস্তানপন্থী রূপটা আন্তর্জাতিক মঞ্চে উন্মোচন করে দিয়েছে। ভারসাম্যের কূটনীতির নামে বাংলাদেশকে আবার 1971 সালে সেই অন্ধকার ছায়ার নিচে ফিরিয়ে নেওয়া যাওয়ার যে চক্রান্ত চলছে তা এদেশের 18 কোটি মানুষ মেনে নেবে না। মাজার ভাঙা, সংখ্যালঘুদের উপর নির্যাতন আর ইতিহাস বিকৃতি এই রাজত্ব বেশি দিন টিকতে পারে না। শেখ হাসিনা স্পষ্ট করে দিয়েছেন তার শক্তি এদেশের জনগণ, আর সেই জনগণই একদিন এই তাবেদার ও চক্রান্তকারী সরকারের অবসান ঘটাবে। দর্শক, আপনার কি মনে হয় শেখ হাসিনার এই ঐতিহাসিক ও ক্ষুরধার রাজ সাক্ষাৎকার কি প্রমাণ করে না যে তারেক রহমান সরকার বাংলাদেশকে এক বিপজ্জনক ভূ রাজনৈতিক খাদের কিনারা নিয়ে যাচ্ছে? পাকিস্তানকে ক্ষমা না চেয়ে এই অতিরিক্ত সামরিক এবং দেওয়ার পেছনে রহস্য কি হতে পারে? কমেন্ট বক্সে আপনাদের সাহসী, তীব্র এবং স্বাধীন মতামত লিখে জানাবেন। ভিডিওটি লাইক, শেয়ার করে শেখ হাসিনার বিস্ফোরক ইন্টারভিউর খবর দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যায়ের বিরুদ্ধে এবং সত্যের পক্ষে আমাদের এই লড়াইয়ের সাথে থাকুন। আজ বিদায় নিচ্ছি, তবে বরাবর মতো বলতে চাই, আপনার ঘরের যারা শিশু সন্তান রয়েছে, বিশেষ করে মেয়ে সন্তান এবং টিনেজার যারা রয়েছে এবং মুরব্বী যারা রয়েছে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের কাছ থেকে নিরাপদ রাখুন এবং সাবধানে রাখুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।